মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, ন্যায় বিচারের আশা পরিবারের। কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা মা ও চাচির দ্রুত শাস্তির দাবি এলাকাবাসীর। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ভাঙন, ঝুঁকিতে কৃষি জমি, বহু স্থাপনা সহ শতাধিক পরিবার। কাজে আসছে না রাঙামাটির টি&টি ভবন, পরিত্যক্ত থাকায় তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। কৃষ্ণচূড়া, জারুল সহ বাহারি ফুলে সেজেছে চট্টগ্রাম, সড়কের সৌন্দর্যে মুগ্ধ বেশিরভাগ পথচারী। আজ ঘোষণা করা হবে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। মাত্র 13 কার্য দিবসে এই মামলায় 29 জনের সাক্ষ্য গ্রহণ ও 2 দফা যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়েছে। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় হতবিহ্বল হয় সারা দেশ। ঘটনার পর জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দেশের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি ওঠে দেশ জুড়ে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার মামলার রায়ের দিন ঠিক হওয়ায় সবাই স্বাগত জানান। দ্রুত সময়ে যে যুগান্তকারী যেই রায়, এটা আমাদের নিরাপত্তাকে অনেকটাই নিশ্চিত করে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আজকে এই সুফল দেখতে পাচ্ছি। এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই বাংলাদেশে বা এই বিশ্বে কেউ যাতে এমন না করতে পারে। এই মামলায় সব আলামত প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবে ন্যায় বিচার পাওয়ার আশা জানান আইনজীবীরা। বর্তমান সরকারের খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল যে যত দ্রুত সম্ভব এই মামলার ট্রায়ালটা সম্পন্ন করা হোক। আমরা রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন সাইড আমরা মনে করি যে এই মামলাটা সর্বোচ্চ সাজা প্রাপ্য হবে, আসামিরা পাবে মর্মে আমরা আশা করছি। আর নারী নেত্রীরা জানান দেশের আদালতে চলমান সব ধর্ষণ মামলা দ্রুত মীমাংসা হলে অপরাধ প্রবণতা কমে আসবে। ধর্ষণের ঘটনার 100টি মামলার মধ্যে 97টিরই কোনো বিচার হয় না, এবং সেক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে যে দীর্ঘসূত্রিতা। প্রকৃত দোষীকে উপযুক্ত শাস্তির মাধ্যমে অন্যদেরকেও যাতে শিক্ষাটা দেওয়া যায় যে ভয়ে তারা আর এইদিকে না আগায়। 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশু আসিয়া বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয়। পরে তাকে হত্যার চেষ্টাও করে হিটু শেখ। ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এই ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার 4 জনকে আসামি করে মামলা দায়ের করে। শারমিন স্বপ্না, 71। এ বিষয়ে সবশেষ অবস্থা জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, আদালতের কার্যক্রম কখন শুরু হবে? আসামিদের কি আজ আদালতে হাজির করা হবে কিনা, এবং শেষ দিন আদালতের যুক্তিতর্কে কি কি বিষয় উঠে এসেছিল, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আদালত চত্বরে রয়েছি। আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদেরকে, যে 4 জন আসামি, মূল আসামি, তাদেরকে নিয়ে আসা হবে আদালত চত্বরে। মূলত তাদেরকে রাখা হয় ঝিনাইদহ কেন্দ্রীয় কারাগারে, সেখান থেকে আনা হবে। তবে আদালতের যে কার্যক্রম সেটি আমরা জানি যে সকাল 10টার আগে শুরু হয় না। আমরা জানি যে এই মামলাটা কিন্তু অত্যন্ত আলোচিত একটি ঘটনা, এবং সেই মামলাটা মাত্র 13 কার্য দিবসের মধ্যেই কিন্তু শেষ হতে যাচ্ছে আজকে রায়ের মধ্য দিয়ে। এই রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এবং দেখেছেন যে এইখানে জনসাধারণের কিন্তু খুব একটা প্রবেশ নেই কিন্তু, এবং এখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনসাধারণ হয়তো আজকে রায় ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কেউ হয়তো এখানে প্রবেশ করতে পারবে না। এবং গণমাধ্যম কর্মীরা শুধু এখানে রয়েছে, এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের যেই কাজ সেই কাজগুলোই করছে। এবং আমরা মনে করছি যে এই মামলার যেই রায় প্রকাশ সেটি সকাল 10টার দিকেই শুরু হবে। এবং আমরা ইতিমধ্যেই মামলার রায় নিয়ে আমরা যে সমস্ত আইনজীবী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে তারা যথাযথভাবে এই মামলার যুক্তিতর্ক সহ সমস্ত এভিডেন্সকে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে, এবং তারা বলেছে যে তারা সর্বোচ্চ শাস্তি আশা করে, এবং শাস্তিটা অবশ্যই হবে। আমরা পরিবারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। পরিবার বলেছে যে এই মামলায় তারা
ন্যায় বিচার চান এবং সেই ন্যায় বিচার শুধু নয়, তারা চান যে এই মামলার যে বিচারটা হবে সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন হয়, এটি তারা চেয়েছেন। তবে একটি বিষয় হলো, আমরা এই মামলাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই উত্তাল পরিস্থিতির কারণে কিন্তু আজকে একটা আশঙ্কা রয়েছে যে যদি কোনো কারণবশত এই মামলার রায় কাঙ্ক্ষিত না হয়ে থাকে তাহলে কি আবারও সেই পরিস্থিতি তৈরি হবে কিনা। তবে আমরা যতটুকু মনে করি এবং গণমাধ্যম কর্মীরা যারা আমরা আছি তারাও সবাই ধারণা এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যারা আন্দোলন সংগ্রাম মাগুরা থেকে শুরু করেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই মামলায় যেই যুক্তিতর্ক থেকে শুরু করে যা কিছু উপস্থাপন করা হয়েছে সবই যৌক্তিক এবং প্রমাণ করতে সক্ষম হয়েছে। অতএব তারা সর্বোচ্চ রায়টাই পাবেন এবং তাদের কোর্টের প্রতি, বিচার বিভাগের প্রতি যে সম্মান সেটি তাদের আছে। তারা মনে করছেন যে বিচার বিভাগ সঠিক রায়টা দিবেন এবং তারা কাঙ্ক্ষিত রায় পাবেন। ফারজানা, আরেকটি বিষয় হলো যে আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, এলাকার মানুষ বলেছে যে এই যে দ্রুততম সময়ের মধ্যে যে মামলার রায়টা হচ্ছে সেটি কিন্তু তারা মনে করেন যে এটি একটা দৃষ্টান্ত এবং আমরা বিভিন্ন সমাজকর্মীদের সঙ্গে কথা বলেছি যারা এই বিষয় নিয়ে কাজ করে, তারা বলেছে যে বাংলাদেশের যত এই ধরনের মামলা। ধন্যবাদ টুটুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি সেখানে থাকবেন, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। কুড়িগ্রাম সদরে নবম শ্রেণীর ছাত্রী জান্নাতীকে হত্যার 6 দিনেও শোকের আবহ কাটেনি। গ্রামবাসী ও জান্নাতীর সহপাঠীরা এখনও বিশ্বাস করতে পারছেন না কিশোরী হত্যায় বাবা মা ও চাচি জড়িত থাকতে পারে। ঘাতকদের দ্রুত শাস্তির দাবি করেছেন তারা। পাশাপাশি এই হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করার দাবি তুলেছেন তারা। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের কাগজিপাড়ায় শোকের আবহ কাটেনি 6 দিনেও। গ্রামবাসী ও শিক্ষার্থী সহপাঠী কেউ মানতে পারছেন না নবম শ্রেণীর কিশোরী জান্নাতীর এমন হত্যাকাণ্ড। তাও কিনা আবার ঘটিয়েছে মা বাবা আর চাচি মিলে। 3 দশকের বেশি সময় ধরে বিরোধ চলা 32 বিঘা জমির দখলে নিতে প্রতিপক্ষকে ফাঁসাতে। জেলা জুড়ে মানুষের মুখে মুখে ফিরছে জান্নাতীর নির্মম হত্যার গল্প। সবাই বলছেন কি করে বাবা মা নিজের সন্তানকে হত্যা করতে পারে। ওরা একাই মারে নাই, পরামর্শ নিয়ে মারছে। সে না হয় এখানে না আসুক, কিন্তু ওদের পরামর্শ আছে। ঘটনা যারা ঘটাইছে এবং এদের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত আছে, আমি চাই তাদের দৃষ্টান্তমূলক আইন অনুযায়ী শাস্তি হোক। জান্নাতীকে নিয়ে শোকসন্তপ্ত স্মৃতিচারণ করেন সহপাঠীরা। আর এলাকাবাসী বলছেন অনেকের পরামর্শ নিয়েই এমন হত্যাকাণ্ড হয়েছে। যে বাবা মা নিজের সন্তানদেরকে এভাবে হত্যা করে, সেই বাবা মা এই সমাজের কলঙ্ক। ওই বাবা মা যেন এই সমাজে আর কখনো মুখ দেখাতে না পারে। বাপে জন্ম দিছে, মায় ওদরে আসছে, আঁকিয়ে সেই মায় বাপের হাতে তুলে দিয়ে আজকে এই কাণ্ড কীর্তিগুলো করছে, কিভাবে যে হত্যা করছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত কিশোরীর বাবা জাহিদুল ইসলাম, মা মোর্শেদা বেগম ও বড় চাচি শাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে। তার বাবা আমাদেরকে জানায় প্রথমে তাকে লোহার রড দিয়ে এবং পরবর্তীতে দা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। তার তথ্য মতে আমরা গতকালকে রাত্রেই অভিযান চালাই। হলখানা কাগজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং লোহার রড উদ্ধার করি। তাদেরকে আজকে আদালতে সুপর্দ করা হয়। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গত শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের ভুট্টা খেতে 15 বছর বয়সী জান্নাতীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহত কিশোরীর চাচা খলিলুর রহমান, মুজিবুর রহমান সহ 27 জনের নামে সদর থানায় মামলা করে। তদন্তের এক পর্যায়ে হত্যায় মা বাবা ও চাচির সম্পৃক্ততা পায় পুলিশ। হাসান আহমেদ, 71। এ বিষয়ে সবশেষ জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, জান্নাতীর গ্রামের সবশেষ পরিস্থিতি জানাবেন এবং বাবা মা চাচি ছাড়া অন্য কোনো আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা বা সম্পৃক্ততা পেয়েছে কিনা পুলিশ আমাদের জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর থানায়। আসলে যে ঘটনাটা ঘটেছে কুড়িগ্রামের জান্নাতি হত্যা, বাবা মার কাছে জান্নাতি হত্যার ঘটনা, এটি আসলে কুড়িগ্রামে এটি প্রথম ঘটনা। আমি ওই গ্রামে গিয়েছি, আমি দেখেছি ওই গ্রামে এখনও শোকের ছায়া কাটেনি।
গ্রামবাসীরা নিস্তব্ধ হয়ে আছে। তারা বলছে যে আসলে তাদের এই জীবনে বাবা মার কাছে একজন সন্তান কিভাবে হত্যা হতে পারে এটা তারা কল্পনাও করতে পারে না। এবং জান্নাতের যে বাড়ি তার আশেপাশে 3-4টি বাড়ি এখনও শূন্য হয়ে রয়েছে, মানুষজন নাই এবং ওই গ্রামে রাত্রে মানুষজন চলাচল কম করছে, কারণ তারা বলছে যে এই ধরনের একটি ভয়াবহ ঘটনা তাদের জীবনে কোনো গ্রামের কোনো মানুষই দেখেনি। এবং এটিতে এই ঘটনার পরে পুলিশ এখন পর্যন্ত তাদের 3 জনকে, বাবা মা চাচি, এই 3 জনকে ধরেছে। তবে কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ আমাকে জানিয়েছেন যে তারা তাদের যে আর যে আসামি আছেন এই আসামিদেরকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলায় যে হলখানার একটি প্রত্যন্ত গ্রামের এই ঘটনাটা ঘটেছে, আজ 7 দিন হলো পার হয়ে গেছে। তারপরও ওই এলাকার মানুষদের যে ওই এলাকা সহ সারা জেলার মানুষ এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। কারণ হচ্ছে যে বাবা মার কাছে কীভাবে একজন সন্তান হত্যা হতে পারে। ওই গ্রামের সহ অনেক মানুষ আমাকে বলছেন যে এটার একটা সুষ্ঠু বিচার চায় এবং তারা যারা অপরাধী তার জন্য তাদেরকে যেন একটি শাস্তির আওতায় আনে। এবং আমি ওর জান্নাতের সহপাঠীর সাথে এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে আসলে জান্নাতি খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং সে নিয়মিত স্কুল করতেন এবং কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। তাদের এই মর্মান্তিক ঘটনাটি স্কুলের শিক্ষক এবং তার প্রিয় বান্ধবীরাও চরম কষ্ট পেয়েছে, তারা শোকে প্রায় মূর্যমান হয়ে আছে। আবার কুড়িগ্রাম জেলার এরকম একটি ঘটনা যে এই বাবা মার কাছে সন্তান যে নিরাপদ নয়, এই কথাটি এখন মানুষের মুখে মুখে ফিরছে। তবে আমাকে কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ সাহেব জানিয়েছেন যে তিনি ঘটনার দিন রাত 3টার সময় শোনার পরেই ওই এলাকায় গিয়েছেন এবং রাত সকাল 6টা পর্যন্ত থেকে জান্নাতের লাশ নিয়ে এসছেন। এবং প্রাথমিকভাবে ওর চাচা খলিলুর রহমান উনি মামলাটি করেছেন, তার 27 জনকে নিয়ে একটি মামলা করেছেন এবং সেই অনুযায়ী তার বাবা জামিল সাহেব, মা মুর্শেদা এবং চাচি শাহিনুরকে ধরে নিয়ে এসছেন এবং তাদের 164 ধারায় যে জবানবন্দি, এই জবানবন্দি তারা নিয়েছেন। তারা বলছেন জবানবন্দিতে তারা অকপটে স্বীকার করেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি তারা পূর্ব পরিকল্পিত 1 মাস থেকে এইটি তারা পরিকল্পনা করেছেন এবং তাদের সাথে শুধু তারা নয়, তাদের এলাকার কিছু লোকজন জড়িত রয়েছে। আপনি জানেন যে 32 বছর ধরে। ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু মুস্তাফিজ। ছাত্রদল নেতা সাম্য হত্যা সহ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। কেন্দ্রগুলোতে স্থানীয় বিএনপি নেতাদের নির্বাচনের ভোট গ্রহণ চলছিল। এ সময় অ্যানি বলেন, ছাত্রদলের উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, চক্রান্তের অংশ। একইভাবে একজন উপদেষ্টাকে জনসভায় পানির বোতল ছুঁড়ে মারা, পুলিশ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করা, এসব ঘটনাও আলাদা করে দেখার সুযোগ নেই। সবকিছু মিলে একটি অদৃশ্য শক্তি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে। উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে কিভাবে হত্যা করেছে, এগুলো চক্রান্তের অংশ। কিন্তু তাহলে ষড়যন্ত্রটা কি? এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্র, যে বললাম অর্থ করে নিয়ে বসে আছে, তারা দূর থেকে কাজগুলো করাইতেছে। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে সড়কের গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় ঘুরে ভুলতা এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দ্রুত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক, অন্যথায় তারা ঢাকা সিলেট মহাসড়ক অচল করে দেবে বলে হুঁশিয়ারি দেন। এইখানে সবাই বুঝি, সবাই জানি যে আওয়ামী লীগ সমাবেশের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্মের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নবীনগর জয় রেস্তোরাঁ এসে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, শাহরিয়ার আলম শাম্মের নিহতের ঘটনা খুবই ন্যাক্কারজনক। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ অন্য নেতারা। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিসেব আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শুক্রবার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে তারা প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে সমস্যার কোনো সমাধান হয় না। তাই দেশের জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়া নেই, কারণ তারা জানে নিষিদ্ধের পেছনে বাংলাদেশের মানুষের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, দলটি নিষিদ্ধ হওয়ায় মানুষ স্বস্তিতে রয়েছে। ন্যায় বিচার নিশ্চিতের জন্য আইন তার নিজ গতিতে চলছে। এই মুহূর্তে দেশ ভালোই চলছে। নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে, এ বিষয়ে সরকার কাজ করছে। আওয়ামী লীগের খুনিদের বিচার করাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও প্রথম সংস্কার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের টাকায় বিএনপি সহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে। আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে ভালো নির্বাচন হতে পারে না, তাই তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা। জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, এটি দেশের সকল শ্রেণী পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল। কেউ জুলাইয়ের নামে দোকান খুলে ব্যবসা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, জুলাই কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের আপামর জনতার লড়াই সংগ্রামের ফল। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই ফাঁসিবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কুড়িগ্রামের উলিপুরে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ সমর্থিতদের কমিটিতে অন্তর্ভুক্ত এবং ত্যাগীদের অবমূল্যায়ন সহ বিভিন্ন অনিয়মে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন 4 বিএনপি নেতা। শুক্রবার দুপুরে উলিপুর শহরের হাজি সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা করেন তারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ সমর্থিতদের কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং ত্যাগীদের অবমূল্যায়ন করায় তারা পদত্যাগ করেছেন। তবে অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। গত 14 মে উলিপুর উপজেলায় 21 সদস্য ও পৌর বিএনপির 25 সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এখনও নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর এবং বান্দরবান সহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি নামলেও স্বস্তি ফেরেনি। এদিকে জামালপুর, কুড়িগ্রাম, রংপুর, সিলেট সহ দেশের 9 জেলায় আগামী 24 ঘন্টায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ওইসব এলাকায় বজ্রপাতের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত টানা 8 দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। অবশেষে সেখানে তপ্ত মাটিতে নেমেছে বৃষ্টি। বৃহস্পতিবার সেখানে 23 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। প্রতীক্ষিত এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। আজকে অনেকদিন পরে চুয়াডাঙ্গাতে পানি হয়েছে, আমরা সবাই খুশি, মানুষের স্বস্তিও ফিরে গেছে। চুয়াডাঙ্গাতে আজ বৃষ্টি হওয়াতে মানুষের মনে স্বস্তি হয়েছে। সমস্ত পশু পক্ষী যেখানে আছে সবাই শান্তিতে আছে। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরেক উত্তপ্ত জেলা যশোরে বৃষ্টি হলেও গরমে এখনো অতিষ্ঠ জনজীবন। বৃহস্পতিবার সন্ধ্যায় টানা 2 ঘন্টা বৃষ্টি হলে কিছুটা স্বস্তি ফেরে, তবে শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরম। এই গতকালকের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। এই আজকে আরো তাপমাত্রা বেশি বাড়ছে, এজন্য শহরে ঢোকা যাচ্ছে না, আর লোকজন কম। এদিকে বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, ঝড়ে ঘরবাড়ি গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাকা ধান ও সবজির ক্ষতি হয়েছে। আমার ঘরে মোটা 2টা গাছ করছে, আর এটা কি বলবো, আর 2 সেকেন্ডের মধ্যে কারবার দেখা গেছে। ঘরে চাল টিন যা আছে যাবতীয় ঘরের ভিতরে জিনিস যা সব আমার মাথার উপরে পড়লো, বাচ্চাটা নিয়ে আমি শুয়ে থাকি বের হয়ে আসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করছি, তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও। হাসিবা আলী বর্ণা, 71। বর্ষা মৌসুম শুরুর আগেই ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীর ভাঙন বেড়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও ফসলি জমি। হুমকিতে আছে সাইক্লোন শেল্টার, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। আর বাড়িঘর, সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে অসংখ্য মানুষ। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। দিন দিন ভাঙনের তীব্রতা বাড়ছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে। এরই মধ্যে বিলীন হয়েছে নদীপাড়ের কয়েকশো একর ফসলি জমি। পানিতে ভেসে গেছে গাছপালা, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। আর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুরের বিভিন্ন এলাকার শতাধিক পরিবার। নদী ভাঙনে বিলীন মঠবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, লঞ্চঘাট, বাদুরতলা ও কাচারি বাজার এবং একটি সাইক্লোন শেল্টারও। এতে আতঙ্কে আছেন নদী পাড়ের বাসিন্দারা। অনেকেই আশ্রয় নিয়েছেন সরকারি রাস্তায় কিংবা অন্যের বাড়িতে। অনেক জায়গা জমি ছিল, বাঙ্গলে ভাঙি গেছে। এখন পরের জায়গায় আমি একটু পলিথিন দিয়া এই জায়গায় থাকি। মানুষের কাছে হাত পাইতে, তাদের কাছে একটু জমি চাইয়া আমরা সেখানে ঘরের মতো টিলার মতো থাকি। এলাকার মানুষ বলছেন, যেভাবে নদীর পার ভাঙছে এতে এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা খুব দ্রুত পানিতে তলিয়ে যাবে। আমাদের এখানে ইউনিয়ন পরিষদ এবং স্কুল, মাদ্রাসা নদীতে বিলীন হয়ে গেছে। সরকার এইভাবে ব্যবস্থা না নেয় তাহলে এলাকার মানুষজন একবারে আজীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিকে দীর্ঘদিন ধরে সুগন্ধার ভাঙনে সদর উপজেলার দিয়াকুল গ্রামের একটি অংশ বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আমরা কোথায় থাকবো, কি করবো? সরকারের দ্বারা আবেদন জানাইছি যে আমরা এই নদী ভাঙন থামাইবে। নদী ভাঙন বেড়ে যাওয়ার কথা স্বীকার করে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে এরই মধ্যে কয়েকটি প্রকল্পের কাজ চলছে। ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলা 7টি স্থানে বর্তমানে আমরা নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করছি। প্রকল্পটি 2027 সালের মধ্যে বাস্তবায়িত হবে।
বাস্তবায়িত হলে উক্ত স্থানে যে ভাঙন প্রবৃত্ত স্থানগুলো আছে সেগুলো প্রোটেকশন হবে বলে আমরা আশা করছি। ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীর ভাঙন দীর্ঘদিনের, কিন্তু এখনও স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়ায় ভাঙন তীব্র হচ্ছে অভিযোগ এলাকাবাসীর। মনিরা কাজুরি, ৭১। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর ওপর কোনো সেতু না থাকায় দুর্ভোগে পড়েছেন অন্তত 10টি গ্রামের মানুষ। সেতুর অভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার করতে হয় তাদের। এলাকাবাসী জানান, দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের দাবিতে নানা কর্মসূচি করেও কোনো কাজ হয়নি। এদিকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বলছেন, সরকারি নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ জেলা শহরে সহজে যাতায়াতের জন্য কুশেরচর খেয়াঘাট ব্যবহার করেন সদর উপজেলার কুশেরচর, চরবেউথা, আন্দারমানিক, বারইল, ঘোস্তা ও মান্দা সহ অন্তত 10টি গ্রামের মানুষ। নদীর দুই পারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, হাই স্কুল ও প্রাইমারি স্কুল থাকায় শিক্ষার্থীদের খেয়া নৌকায় পারাপার করতে হয়। নির্দিষ্ট সময় বিদ্যালয়ে পৌঁছতে পারে না তারা। নৌকা তো সব সময় পাওয়া যায় না ঠিক টাইমে। যখন প্রাইভেট থাকে তখন আমাদের আসতে ধরেন প্রাইভেট শেষ হয়ে যায়, তারপর ক্লাস মিস হয়ে যায়, যাতায়াতের সমস্যা হয়। এই জায়গায় যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের আর যাতায়াতের সমস্যা হবে না। অভিভাবকরা জানান, নদীতে প্রায় নৌকাডুবির ঘটনায় আতঙ্কে থাকেন তারা। নদীর ওপার কলেজ, এপার হাই স্কুল, প্রাইমারি স্কুল, কুশেরচর প্রাথমিক বিদ্যালয়, এই যে যাতায়াতের যে সমস্যাগুলো, এখানে একটা ব্রিজ হলে আমরা অনেক উপকৃত হব। নদীটা বর্ষা মৌসুমে এত বড় হয়ে যায় যে এখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকার মতো এটাতে পার হইতে হয় ছাত্রছাত্রীদের। সেই জন্য এখানে মানুষের প্রাণের দাবি একটা ব্রিজ হলে তাহলে আমরা এই পোলাপানগুলো যাতায়াত করতে পারে, আমরা যারা চলাফেরা করি তারাও যাতায়াত করতে পারি। অনেক দূরে ছোট মানুষ এই রাস্তাতে চলাফেরা করে। এদিকে কৃষিপণ্য আনা নেয়াতেও পড়তে হয় নানান ঝক্কি ঝামেলায়। এলাকাবাসী জানান, নদীটির ওপর সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগে বহুবার আবেদন জানিয়েছেন তারা। নদীর দুই পারে মানববন্ধন সহ করেছেন নানান কর্মসূচিও, তারপরেও কোনো কাজ হয়নি। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা জানান, সরকারের নির্দেশ পেলে ফিজিবিলিটি স্টাডি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নির্দেশনা যদি হয় যে এখানে ব্রিজ বাস্তবায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি, সোশিও ইকোনমিক স্টাডি, এনভায়রনমেন্টাল স্টাডি, কিছু স্টাডির বিষয় আছে। এই স্টাডির মাধ্যমে আমরা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। নদীটির এপার থেকে ওপারের দূরত্ব 300 থেকে 400 ফুট। শাকিলা শম্পা, ৭১। মানিকগঞ্জের কালীগঙ্গা সেতুর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, এলাকাবাসীর দুর্ভোগ ও দাবি নিয়ে প্রশাসন কি বলছে এবং দুর্ভোগ লাঘবে তাদের কোনো পরিকল্পনা বা কার্যক্রম দেখছেন কিনা জানাবেন। যেটা আমরা প্রশাসনের সাথে কথা বলছিলাম, প্রশাসন বলছেন যে তারা আগে এটা জানতেন না, কারণ এলজিডি ভুক্ত এই রাস্তাটি নয়। তারা বলছেন যে এখানে যে নদীটি আছে কালীগঙ্গার যে দুপারে যে রাস্তাটি আছে, এটি এলজিডি যে আইডিভুক্ত হতে হয়, সেই আইডিভুক্ত না হওয়ার কারণে মূলত তারা এটিকে ব্রিজ করা সম্ভব হয়নি। তবে এখানে যারা দুর্ভোগের যারা শিকার, তারা বলছেন যে তারা এখানে দীর্ঘদিন ধরে একটা ব্রিজের দাবি করে আসছেন এবং স্থানীয় সরকার বিভাগ, এলজিডি, পৌরসভা এখানে তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে কালীগঙ্গায় যে নদীটি, এটি পৌর এলাকায় পড়েছে ৯ নং ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ পৌরসভায় আমরা জানি যে খেয়া নৌকা চলাচল না, সে এখানে সবসময় একটা ব্রিজ বা সেতু অন্য কিছু থাকবে এ পারাপারের জন্য, কিন্তু দীর্ঘদিন হলেও পৌর এলাকায় থাকলেও এখানে কোনো সেতু হয়নি। তো আমরা যখন এলজিডি এখানকার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখানে ব্রিজ করতে হলে তাদের সমীক্ষা পরীক্ষা করতে হবে, তারপরে নদীর তলদেশ, এনভায়রনমেন্টাল পরিবেশগত যে দিকগুলি সেগুলি তাদের পরীক্ষা করে দেখতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, দেন একটা ব্রিজ করা যাবে। এবং তারা বলেন যে তারা যেহেতু এখন আবেদন পেয়েছেন এবং নদীর এপার ওপার যে সড়কটি আছে এটি তাদের কোডভুক্ত ছিল না, এটি কোডভুক্ত এনে তার পরবর্তীতে তারা সমীক্ষা পরীক্ষার পর এখানে হয়তো একটি ব্রিজের প্রস্তাবনা দেবে। অর্থাৎ একটা দীর্ঘসূত্রিতা আছে। এরই মধ্যে কিন্তু নদী পাড়ে যারা আছেন তারা অনেকটা দুর্ভোগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, অর্থাৎ 8 থেকে 10 গ্রামের মানুষ কিন্তু সহজেই শহরে যাওয়ার জন্য এই খেয়া নৌকাটি পারাপার হন, অর্থাৎ এখানে ব্রিজের খুব দরকার। তবে আরও একটি ব্রিজ আছে এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে, বেউথা ব্রিজ। তারা সেদিক দিয়ে ঘুরপথে গেলে তাদের সময় কিন্তু অনেক বেশি লেগে যায়।
তো এখানে যে তারা জানিয়েছেন যে এখানে তাদের করবেন যখন তাদের এখানে সমীক্ষা হয়ে যাবে তারপর পরবর্তীতে হয়তো একটি ব্রিজ নির্মাণের কাজ দিবে। তবে এলাকায় যারা আছেন মুরব্বী শ্রেণীর যারা আছেন, যারা এলাকাবাসী, তারা এখানে আবেদন করেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে জেনে নিই যে আসলে তারা কী ধরনের আশ্বাসগুলি পেয়েছেন। আমরা একটু কথা বলি আপনার সাথে যে এখানে আপনারা তো জানিয়েছেন এখানে একটা ব্রিজের দাবি দীর্ঘদিনের আপনাদের ছিল, তো আপনারা কী আশ্বাস পেয়েছেন বা পৌরসভা কি বলেছে? আমরা পৌরসভায় গিয়েছিলাম এবং এলজিডি ভবনেও গিয়েছিলাম আমরা, কিন্তু আমাদের রাস্তার কোর্ট না থাকার কারণে আমাদের আবেদন করতে সমস্যা হয়েছে। আমরা কোর্টের জন্য আবেদন করেছি, আশা করি আমরা কোর্ট পেয়ে যাব। এবং আমাদের দীর্ঘদিনের দাবি, এই 8 অঞ্চল 8 গ্রামের মানুষের দাবি, এখানে একটা। ধন্যবাদ মিহির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস। যখন বিশ্ব প্রযুক্তির নতুন দিগন্তে এগিয়ে চলছে, তখন পটুয়াখালীর সাগরপাড়ের উপজেলা রাঙাবালিতে দাঁড়িয়ে আছে অবহেলায়। একসময় যে ভবন ছিল মানুষের অতি প্রয়োজনের, আজ তা পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভুতুড়ে অবকাঠামোতে। এলাকার মানুষের দাবি, টি&টি কর্তৃপক্ষের এসব সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার হোক মানুষের আরও আধুনিক যোগাযোগ ব্যবস্থায়। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। দ্বীপ উপজেলা রাঙাবালিতে একসময় দূরের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই টি&টি ভবন। সেই ভবনটি আজ নীরব। 25-30 বছর আগেও মোবাইল ফোনের দেখা মেলেনি এই দ্বীপে। তাই ব্যয়বহুল হলেও টি&টি ছিল মানুষের ভরসার শেষ ঠিকানা। এই টি&টি ছিল একমাত্র যোগাযোগের। দ্বিতীয়ত আর কেউ ছিল না। 5-7 মাইল দূর থেকে সামুদ্র গঙ্গিপাড়া, ইভেন বড় বয়সদের লোকজন আসছে এইখান দিয়ে যোগাযোগ করতে। চর মুমতাজ রাঙ্গাবালি সমস্ত 6 ইউনিয়নের লোকে এই টি&টির উপরে এক্সচেঞ্জের উপরে কিন্তু আমাদের তখন একটা ভরসা ছিল। সময় এই টি&টি অফিসে আমরা দূর দূরান্ত যত আত্মীয় স্বজন আসলে সবার সাথে কথা বলতাম। এখন মোবাইল ফোন হনে এই জায়গা হয় না। বছর 10 আগে হঠাৎ একদিন দেখা গেল এই উপজেলা থেকে টি&টি কার্যক্রম তুলে নেওয়া হয়েছে। তখন থেকে শুধু ভবনটি পড়ে আছে অনাদরে অবহেলায়। জরাজীর্ণ ভবনের দরজা জানালা ভাঙা, ছাদ থেকে পড়ছে পলেস্তার খণ্ড, ভেতরে জমেছে ধুলার স্তূপ। প্রযুক্তির বিপ্লবের কারণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছেছে, ফলে টি&টি অফিস এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি করব এই টি&টি অফিসটি যাতে অচিরেই একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র অথবা একটি পাঠাগার হিসেবে তৈরি করা হয়। এলাকার প্রবীণ মানুষেরা জানান, মুক্তিযুদ্ধের পর এখানে প্রতিষ্ঠা হয়েছিল টি&টি অফিস। পরিচালিত হতো বিটিসিএল এর অধীনে। টি&টি থেকে বিটিসিএল হয়েছে, কিন্তু বিটিসিএল এর যে সেবার মানটা সেটা সময় উপযোগী এখন আমরা হয়ে ওঠেনি। আমরা আশা প্রকাশ করব যে সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে বিটিসিএল এরও যে ল্যান্ডফোনের যে আগের যে জৌলুস আভিজাত্য ছিল সেটা আবার ফিরে আসবে। এলাকার লোকজন জানান, যে কোনো দুর্যোগেও এই টেলিযোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ ছিল। আজ সেলফোনের যুগে সেই প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু উন্নত যোগাযোগের সব ক্ষেত্রে প্রান্তিক সব মানুষ যুক্ত হতে পারেননি। তাই টি&টি কর্তৃপক্ষ এরকম ভবন ব্যবহার করে মানুষকে আধুনিক যোগাযোগে যুক্ত করতে পারত, এমনকি মানুষের মধ্যে যোগাযোগ সচেতনতা সৃষ্টি করতে পারত। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। চাঁদপুরের মতলব উত্তরে উপজেলার দশানী এলাকায় মেঘনা নদীতে মরে ভেসে উঠেছে বিভিন্ন প্রজাতির মাছ। এলাকাবাসীরা বলছেন, প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালের কারণে পানি দূষিত হওয়ায় মরে ভেসে উঠছে দেশীয় মাছ। এসব মাছের মধ্যে রয়েছে জাটকা, বাইলা, ট্যাংরা, পুঁটি, চাপিলা সহ অসংখ্য ছোট বড় দেশীয় মাছ। এদিকে পচা মাছের দুর্গন্ধে নদী পাড়ের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দূষিত হওয়ায় এখন নদীর পানি ব্যবহারও করতে পারছেন না স্থানীয়রা। বাজারে বেশিরভাগ সবজির দাম এখনো চড়া। 60 টাকার 80 টাকার নিচে কোনো সবজি নেই। তবে বাড়ছে ডিম, পেঁয়াজের দাম। সরবরাহ কমের অজুহাতে মাছের দামও বাড়তি। এ অবস্থায় বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
চট্টগ্রামের বাজারগুলোতে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে মিলছে সব ধরনের সবজি। কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। সব ধরনের মুরগির দামও কমেছে। 30 টাকা কমে দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকায়। তবে বাড়ছে ডিম, পেঁয়াজ ও আদার দাম। এছাড়া মাছের দাম 50 থেকে 100 টাকা বেড়েছে। গত সপ্তাহে ছিল আপনার কাঁকরোল 100 টাকা, এই সপ্তাহে 60 টাকা, 70 টাকা, তারপর পটল ছিল 80 টাকা, এখন 60 টাকা। গত সপ্তাহে যেমন 120 টাকা ছিল, এই সপ্তাহে আগে মাঝখানে আবার বাড়ছে 130 টাকা, 30 থেকে 32 টাকা গেছে, এখন আবার চলতেছে এখন 135 টাকা ফরমেটটা। সোনালী মুরগি টাকা 270 টাকা, আর ফার্ম মুরগি চলে 170 টাকা। মাছের আমদানি একটু কম, এই জন্য মাছের রেটটা একটু বাড়তি আর কি। সিলেটের পাইকারি বাজারে করলা, লাউ, মরিচ, পটল, বেগুন আর শসা প্রতি কেজি 20 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বেগুন মনে করো 30 টাকা, 25 টাকা বিকেল, আর চিচিন্ডা বিকেল 22 টাকা, 20 টাকা। মাল বাজারও আইছে কম, আগে বেশি আছে, আর এখন মাল বেশি হয়েছে, গাছও এখন মাল বেশি আর দামও আমরা কমাই যাবে। আমদানি একটু বেশি, লোকাল মাল আমদানি একটু বেশি হয়ে যায়, তার মানে আজকে 30 টাকা বেচলাম কেজি, কাস্টমার 1 কেজি টাকা 2 কেজি নেয়। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চড়া ময়মনসিংহের সবজির বাজার। মাছের ও ডিমের দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এসব পণ্যের দাম কমছে না। কম, যেখানে 5 টাকা দিয়ে আমরা তা একতার শাক বাজারে মানে গ্রামে খাই, কিন্তু তো 5 টাকা দিয়ে একতার কখনোই পাওয়া যায় না। 40 টাকা কেজি বেচলে আমাদের 5-7 টাকা শিখবে, কিন্তু অনেক জায়গাতে দেখা গেল আপনার বাড়তি কিনে আনা হয়, ক্যারিং খরচটা বেশি হয়ে যায়। মনিটরিং করে না, ওই স্বাভাবিকভাবে দাম বাড়ে কমে ওইটা ওইভাবেই, ঠিক আছে। কেউ যে কমাইতেছে, কেউ বা তদারকি করতেছে, এরকম কোনো কিছু না। মানিকগঞ্জের বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। 60 টাকায় মিলছে বেগুন, ঝিঙে, চিচিঙ্গা, বরবটি আর লাউ, শসা, করলা, ঢেঁড়সের দাম 50 টাকার মধ্যে। লেবুও এক হালি মিলছে 10 থেকে 20 টাকায়, আর আলু 25 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। কাঁচামরিচ আছে 40 টাকা কেজি, চিচিঙ্গা আছে 40 টাকা কেজি, আপনার পুঁই শাক আছে 20 টাকা আডি। কমে গেছে দাম। এই পটল যেমনি 80 টাকা, 60-70 টাকা বেশি, আজকে 50 টাকা বেচতেছি। ফরিদপুরের হাটবাজারেও সবজির দাম তুলনামূলক কম, তবে পেঁয়াজ, রসুন সহ মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা বাড়তি। মনিরা কাজুরি, 71। কুষ্টিয়ায় কোরবানির ঈদ উপলক্ষে এবার রেকর্ড পরিমাণ গরু মোটা তাজা করা হয়েছে। এবছর জেলায় খামারি ও কৃষকরা প্রায় 2 লাখ গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করেছে। এবছর তারা গতবারের লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন, পাশাপাশি অনুরোধ করেছেন চোরাচালান প্রতিরোধের। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদ উপলক্ষে কুষ্টিয়ার প্রায় প্রত্যেক বাড়িতে কৃষক ও খামারিরা গরু পালন করে, কম দামে গরু কিনে মোটা তাজা করে। এসব গরু চলে যায় ঢাকা ও চট্টগ্রামে। এবার তারা স্বপ্ন দেখছেন গতবারের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার। আমাদের চাইরও নিরাপদ, ভালো ভালো যাও, ভালো ভালো ঘুরে আসবে, এটা চাই। লাভ লসের কথা ওটা বলা যাবে না, লাভ হবে কি লস হবে সেটা হিসাব নিকাশ পর। গ্রামে যাই কিনছি 1 লাখ দিয়ে, হাটে এসে দাম মজা আসে, বুঝলেন, গরুর টাকা হারা যাচ্ছে 20,000। 10টা কিনলে পরে মনে করেন 5টায় লাভ আছে, 2টি লস যাচ্ছে, 3টি আসল আছে, এরকম। খামারি ও কৃষকরা আরো বলছেন, পাশের দেশ থেকে গরু আনলে তারা লোকসানে পড়বেন, কারণ এবারও গরুর সব রকম খাদ্যের দাম বেশি। বাইরের দেশ থেকে যেন কোনো গরু আমদানি না করে, তাহলে হয়তোবা আমরা এই কৃষক পরিবার অনেক লাভবান হতে পারবো। এখনো সেরকম বাজার বোঝা যাচ্ছে না, ইনশাআল্লাহ খুব ভালো দাম এবার পাওয়া যেতে পারে। ইন্ডিয়ান গরু তো ঢোকে, তাহলে আর দাম পাবো না। কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, জেলার চাহিদা মিটিয়ে প্রায় 55% গরু দেশের বিভিন্ন এলাকায় নেওয়া হবে। গোটা কুষ্টিয়া জেলাতে 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি, এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই। তিনি আরও জানান, এবার 18,000 খামার ও কৃষকের বাড়িতে প্রায় 2 লাখ কোরবানির পশু পালন করা হয়েছে। ফারদিন নীরব, 71। দুর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে বান্দরবানের
ওয়ার্ডেন পাড়ার বিজিবির উদ্যোগে স্কুল প্রতিস্থাপন করা হয়েছে। শুক্রবার বিজিবির আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি 25 জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক পাঠ্য বই, শিক্ষা উপকরণ, বিস্কুট ও চকলেট বিতরণ করেন। অনুষ্ঠানে এলাকার হতদরিদ্র আরও 20 পরিবারকে মশারি বিতরণ করা হয় এবং আলীকদম উপজেলাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতামূলক অনুষ্ঠান। বৃহস্পতিবার মাইজ ভান্ডার দরবার শরীফে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে 1000-এর বেশি ছাত্রছাত্রী, যুবক, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে থ্যালাসেমিয়া বিষয়ক গবেষণার জন্য 364টি স্যাম্পল গ্রহণ করা হয়। সমাজসেবী সংগ্রহণ মাইজ ভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এই কর্মসূচির আয়োজন করে। বিবাহের আলোচনা তাদের ভিতরে একটা প্রচারণা। চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী ও ফটিকছড়ি রেঞ্জের দেশীয় প্রজাতির গাছের নতুন বাগান পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। শুক্রবার উপজেলার শোভনছড়ি ও বিকেলে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করে তারা সুফল প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে কার্যক্রম ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করে প্রতিনিধি দলটি। এ সময় উপস্থিত ছিলেন সুফল প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। গ্রীষ্মের ফুল ছেয়ে আছে চট্টগ্রাম নগরী। প্রকৃতিপ্রেমীরা বলছেন, এখনকার প্রকৃতি ক্ষণে ক্ষণে চমকে দিচ্ছে মানুষকে। হঠাৎ হঠাৎ দেখা মিলছে রং বেরঙের নানা ফুলের। কোথাও লাল টকটকে কৃষ্ণচূড়া, কোথাও রাধাচূড়া, কোথাও বা ঝুলছে সোনাপুর লতা, আর কোথাও বা জারুল। প্রকৃতি যেন নিজেই অপরূপ সেজেছে মন প্রাণ দিয়ে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার আগুনরাঙা ডালে ডালে ফুল ফুটেছে। চট্টগ্রাম শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে এক উজ্জ্বল রঙের উৎসব। কৃষ্ণচূড়ার আগুনরঙা পাপড়িতে জ্বলে উঠেছে গ্রীষ্মের রঙিন ক্যানভাস। কবিতার এক নীরব নির্জন শহরে তোমার বিচরণ দেখি সারা বেলা। কৃষ্ণচূড়া হয়ে রঙিন স্বপ্নে আসো এই শহরে, তাই খুঁজি বেলা অবেলা। দূর থেকে তাকালে মনে হয় পথ জুড়ে ছড়িয়ে আছে রঙিন ফুলের ঢেউ। কোথাও সোনালি ঝলক, কোথাও আবার বেগুনির কোমল ছায়া। বাতাস এলেই দুলছে, ঝরছে। চলার পথে হঠাৎ করে দেখা যায় কোথাও একটা গাছ ভর্তি লাল কৃষ্ণচূড়া, মাঝে মাঝে কনকচূড়ার দেখাও পাই এই শহরে। নিমিষেই যেন ক্লান্তিটা উধাও হয়ে যায়। তখন মনে হয়, আরে বাহ, এই শহর জুড়ে যদি আরও কিছু গাছ থাকতো, এরকম রঙের বন্যা বইতো। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালি ফুলগুলো এমনভাবে ঝুলে আছে, দেখতে খুবই মুগ্ধ করে। এবং সারাদিনের এই গরমে ক্লান্তি শেষে যখন অফিসে আসি এবং অফিস থেকে যাই, এই দৃশ্যটা সবচেয়ে বেশি মুগ্ধ করে আমাদের। কৃষ্ণচূড়ার বিপরীতে দাঁড়িয়ে তারই সঙ্গিনী রাধাচূড়া হলুদ রঙে স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে শহরের ব্যস্ত রাস্তায়। সোনার ঝর্ণার মতো ঝুলে আছে সোনালু, আর জারুল রোদে ঝিলমিল করে। গ্রীষ্মের তাপদাহের মাঝে নিয়ে আসে চোখ জুড়ানো প্রশান্তি। এই সময়টাই বেশি স্পেশাল, কারণ সোনালু, জারুল, এই সব কিছু, কৃষ্ণচূড়া, এই সব কিছু মিলে ক্যাম্পাস এত সুন্দর নতুন রূপে সাজে, বরাবরই মুগ্ধ করে। আর সেটা দেখতে আসলে ক্যাম্পাসে আসা। পরিবেশবিদরা বলেন, নানা রঙের আভায় মুগ্ধ প্রকৃতি। গ্রীষ্মের ফুলগুলো শুধু সুন্দরী নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রাম একটা ত্রিমাত্রিক শহর। সেই শহরের গাছপালাগুলো বেশ বিভিন্ন সিজনে যখন বিকশিত হয়, পাতায়, ফলে, ফুলে, মানুষকে উপলব্ধি করা দরকার যেটা কেন। এবং এই উপলব্ধির জায়গাটা যত বিস্তৃত হবে, নতুন প্রজন্মকে যত বেশি করে উপলব্ধি করানো যাবে, ততই গাছপালার প্রতি আমাদের কিন্তু আগ্রহ সৃষ্টি হবে এবং আমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু আর জারুল, এই ফুলগুলো আগামীতেও যেন গ্রীষ্মের প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে। তার জন্য নাগরিকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান পরিবেশ কর্মীরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের হামসাদি গ্রামের একটি খুঁটি কেন্দ্র করে 3 দিনের পাগলা গাছের মেলা বসেছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলা 3 দিন বসলেও পূজা হয় 2 দিন। আর মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় পূজা অর্চনার মধ্য দিয়ে। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার সন্ধ্যার পর থেকেই পাগলা গাছের মেলা উপলক্ষে দোকানিরা তাদের পণ্যের পসরা নিয়ে বসেছেন। নাগরদোলনা, বাঁশের বাঁশি, কাঠের চেয়ার, হাতপাখা, চৌকি, মোড়া, চুড়ি, প্লাস্টিকের খেলনা, মিষ্টির দোকান সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন তারা। বাংলাদেশ ছাড়াও ভারত থেকে পুণ্যার্থীরা মেলায় অংশ নিতে এসেছেন। এলাকার লোকজন জানান, হামছাদি গ্রামের ফণী সেন ও সুরেন্দ্র সেন নামের দুই ভাই ঘর তৈরির জন্য প্রায় 500 বছর আগে বার্মা থেকে 20টি খুঁটি কিনে আনেন। পহেলা জ্যৈষ্ঠ রাতে তারা দুই ভাই স্বপ্নে দেখেন 2টি খুঁটি নিজেদেরকে দেবতা হিসেবে পরিচয় দিয়ে পূজা করতে বলছে। সেই অনুযায়ী দুই ভাই খুঁটির পূজা করেন এবং তারা বহু সমস্যা থেকে মুক্তি পান। সেই থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এই বিশেষ পূজা করেন। পরবর্তীতে 2টি খুঁটি থেকে একটি খুঁটি হারিয়ে যায়। এই পূজার লেগে অনেকজনে অনেক মানতি করে, এই জন্য উপকার পাইছে দেখে মানতি করে। যুগ যুগ ধরে মানে এই জিনিসটা হইতাছে যে সবার একটা মনের বাসনা আছে না, সবার পূরণ হয় দেখে আর কি, না বিশ্বাসের উপর আর কি সবকিছু। বাবুর মানতি মানুষই আছিল পাগলনাথের জন্মচুর, এখানে দেওয়ার জন্য আসছি। পাগলা গাছের মেলার পুরোহিত তপন চক্রবর্তী বলেন, বর্তমানে খুঁটিটি পূজা মণ্ডপের পাশের একটি পুকুরে সারা বছর ডুবিয়ে রাখা হয়। পূজার সময় পুকুর থেকে উঠে দুধ দিয়ে গোসল করিয়ে খাবার, খাসি ও পাঠা বলি দিয়ে পূজা করা হয়। পূজা শেষে খুঁটিটি আবার পুকুরের পানিতে ডুবিয়ে দেওয়া হয়। ছেলে সন্তান বা মেয়ে সন্তান হলে এই জায়গায় তাদের চুল দেওয়া হবে। তো হঠাৎ করে একদিন আমার পুত্রের শরীর খারাপ হয়েছিল, তারপরে একজনে কইতেছে যে তুমি যাও আবার হেন যাইয়া উপাস থেকে বুক দিয়ে তোমার পুত্র নিয়ে। রাজলক্ষ্মী গুপ্তাকে স্বপ্নে দেখায় যে আমরা আসলে তোরা যে খুঁটিগুলো ক্রয় করে এনেছিস, আমরা দেবতা, আমরা বৃক্ষ নই, তোরা আমাদেরকে পূজা কর। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মেলায় গীতা পাঠ, কীর্তন সহ সনাতন ধর্মের বিভিন্ন গান শোনানো হয়। ফারদিন নীরব, ৭১। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।